প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যে যেখানে বসে দেখছেন সবাইকে অভিনন্দন এবং সালাম পুনর্ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। খুব বেশি দিন না, সরকার পতনের বছর খানেক আগে বৃহত্তর সিলেটের যে কোনো একটা থানার ওসি সাহেব, যেনাকে সম্ভবত একজন মন্ত্রী বা এমপি সাহেব একটা ব্যাপারে সুপারিশ করেছিলেন একজনের পক্ষে কাজ করে দেবার জন্য, এবং তিনি যখন যথারীতি ওসি সাহেবের টেবিলে গেলেন এবং বললে স্পষ্টভাবে ওসি সাহেব একটা কথা বলেছিলেন, এবং তিনি জানেন যে কথাটি আমার মিডিয়াতে যাচ্ছে, এবং তিনি মিডিয়াতে যাওয়ার জন্যই স্বপ্রণোদিত হয়েই এই কথাটি বলেছিলেন যে ৬০ লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি ওসির পদে বা ওসি হয়ে এসেছি। আগে আমি টাকা তুলব, তারপরে অন্য কাজ। এখানে কারোর সুপারিশ বা কারোর পক্ষে কাজ করে দিবার জন্য ওসি হয়ে আসেনি। ব্যাস, এখানেই। এখন কথা হলো, আমি আজ দুইটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে রাজনৈতিক অবকাঠামোর ভিতরে, অর্থাৎ যে দলগুলো সরকার গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সেই দলগুলো স্বীকৃতভাবে কিভাবে চাঁদাবাজের সাথে সরাসরি জড়িত। আপনি একটি রাজনৈতিক দল আদর্শ ভালো লাগে, পছন্দ হয়, করতে পারেন, বা শেষ মুহূর্তে গিয়ে যেখানেই থাকেন নিশ্চুপ থাকলেও জাতীয় নির্বাচনী ইস্তিহার দেখে আপনার ভালো লাগতে পারে। সেক্ষেত্রে দলগুলো যদি তার সারা বছর ৫ বছর পর পর নির্বাচন, এই ৫ বছরই যদি সে ধারাবাহিকভাবে একজন দলের সদস্যদের কাছ থেকে চাঁদা নিতে চায়, মাসিক, বাৎসরিক, সেটা নিতে পারে, কারণ তাদের একটা কেন্দ্রীয় অফিস থাকে, খরচ খরচা থাকে, সেটা স্বাভাবিক। যে কোনো একটা ক্লাব, যে কোনো কয়েকজন মিলে একটি সংগঠন করা, সেখানে নিজেদের বসার ব্যাপারে একটু খরচ খরচা, সেটা তারা নিতে পারে। কিন্তু এই যে বড় চাঁদাবাজির একটা সমারোহ, উৎসব, প্রকাশ্যে বৈধভাবে চাঁদা দেওয়ার যে একটা মহোৎসব, এটা কতটুকুন রাষ্ট্রের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দিতে যাচ্ছে? আমি জাতীয় নির্বাচনের রাষ্ট্রীয় দলগুলো, রাজনৈতিক দলগুলো যে সংসদ নির্বাচনের যে নমিনেশন বিক্রি করে, একটা কথা স্পষ্ট বুঝে নেন, কেন্দ্রীয় কমিটি নমিনেশন বিক্রি করে, আর একজন রাজনৈতিক নেতা সেই নমিনেশন ক্রয় করতে যায়। দল করে, ওই দলের রাজনীতি করে, ওই দলের সদস্য রাজনীতির সাথে জড়িত, সে নির্বাচন করবে। নমিনেশন কার কাছ থেকে কে ক্রয় করবে? ক্রয় করতে হবে কেন? অর্থাৎ বাজারের পণ্যের মতো সূক্ষ্মভাবে আপনি বিবেচনা করে দেখবেন। এমনও তো উদাহরণ আছে, বস্তা ভরে ভরে মাইক্রোয় টাকা নিয়ে নমিনেশন কিনতে ঢাকাতে গেছে, এবং নমিনেশন বিক্রির সময় ঢাকাতে এই যে যেমন G8 বা ইকোনমিক ফোরাম যেটা হয়ে গেল, ডক্টর ইউনূস সাহেব এখনও সম্ভবত দেশে আসেনি, এই যে সর্বোচ্চ ধনীদের যে মেলা, সর্বোচ্চ ধনীদের যে একসাথে পুরা বিশ্বকে নিয়ে গ্লোবাল পলিটিক্স বলেন, গ্লোবাল ইকোনমিক প্ল্যানিং বলেন, যেগুলো করে, ঠিক সেরকম সব দলের সবচেয়ে ধনী, অর্থশালী, দামি দামি গাড়ি, চটকদার লোক সমাবেশ ঘটিয়ে তারা এই নমিনেশন ক্রয় করতে যায়, এবং নমিনেশন ক্রয়ের নামে দলীয় ফান্ডে যে বৃহত্তর পরিমাণ চাঁদা জমা দিতে হয় দলীয় প্রধানকে খুশি করতে, নমিনেশন কমিটিকে খুশি করতে, ব্যক্তি পর্যায়ে তো গোপনে আছেই, এবং প্রকাশ্যে যেটা, এটা কি প্রকাশ্য কোনো চাঁদাবাজি নয়? এটা কিভাবে বৈধ হতে পারে?
এই প্রকাশ্য চাঁদাবাজি, দলের নামে নমিনেশন বিক্রির নামে, এটা কতটা জঘন্যভাবে এই যে রাজনৈতিক শিষ্টাচার এদেশে সৃষ্টি হয়েছে। চাঁদাবাজটা কোত্থেকে শুরু হলো? একজন নমিনেশন ক্রয় করবে কোটি কোটি টাকা খরচ করে, কেউ বলে 5 লাখ, কেউ বলে 5 কোটি, কেউ 10 কোটি, কেউ 20 কোটি। তো ওসি সাহেবের মতো তো এরা টাকা তুলতে হবে এদেরকে। এই টাকা যাদের কাছ থেকে নিক, যেই ফোটাও কোন দিক, যেভাবেই পারুক, টাকা যাদের দিচ্ছে টাকাটা তো ওই দল ক্ষমতায় যাক বা না যাক, অথবা ক্ষমতায় গেলেও হয়তো কৌশলে প্রজেক্টের মাধ্যমে বা বিভিন্ন খাত থেকে এমপি সাহেবদের দেবেন, কিন্তু যে দল জিততে পারল না তারাও তো এভাবে টাকা দিয়ে কিনে নিয়ে আসে। এই যে বেচা কিনা এবং এই যে চাঁদাবাজির রেওয়াজ পৃথিবীর অন্য দেশে কি আছে? একজন লোক যখনই এই যে চাঁদাবাজির আওতায় চলে আসলো, সে চাঁদা দিল যখন, অর্থাৎ সে চাঁদার নিজেই একজন চাঁদাবাজদের দলে বা অন্তর্ভুক্তিতে তার নাম লিখিয়ে নিল। এখন এই চাঁদাবাজরা যদি এমপি হয়, মন্ত্রী হবে, এরাই তো দেশ পরিচালনা করবে। তো এরা যেটা দলের ভিতর থেকে যেটা শিখে আসলো, দল তাকে যে পথ চিনিয়ে দিল, ধরিয়ে দিল, তুমি নাও, গিভ অ্যান্ড টেক, তুমি দাও, তুমি নাও, আমি দেখব না। এই যে চাঁদাবাজের সৃষ্টি, এটা তো আমাদের রাজনৈতিক শিষ্টাচারের ভিতরেই প্রথিতভাবে শিকড় গেড়ে বসে আছে। এটাকে উৎখাত করতে হলে দলীয় কেন্দ্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে এই প্রকাশ্যে চাঁদাবাজি, নমিনেশন ক্রয় বিক্রয়ের নামে চাঁদাবাজি, এটাকে বন্ধ করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে গণতন্ত্র। বিএনপির নেতারা তো এখন নির্বাচনে উন্মুখ, নির্বাচন ছাড়া আর কোনো কথা নেই। এক হচ্ছে নির্বাচন, তারপরে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের শেল্টার দেওয়ার জন্য যত যা করা প্রয়োজন সেগুলো। ইদানিং তাদের সুর পাল্টে হচ্ছে ভারত প্রেমের লাইলি মজনুর মতো জুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ভারতের বিরহে, ভারতের প্রেম জ্বালায়, ভারতের বিচ্ছেদে, অন্তর্দাহে বিএনপির নেতারা এখন দিশেহারা। ভারতীয় বাংলা মদ খেয়ে, যেমন ওই যে দেখা যায় টিনেমায় যেভাবে মানে আবোল তাবোল বকা বকি গালাগালি থেকে শুরু করে সব কিছু। বিএনপি যে এতটা ভারতপ্রেমী দেশ, আগে বাংলার মানুষ কতটুকু জানতেও জানি না, কিন্তু এবার একেবারে উত্তম কুমার, সুচিত্রা সেনের মতো একেবারে সেই কি সিনেমা যেন, বিভিন্ন ভালো ভালো সিনেমা ছিল, এখন আর নাম মনে আসছে না, সেসব সিনেমার মতো কি প্রেম গাথা, কি প্রেম বিরহ তাদের, সেটা কিন্তু পরের পর্যায়ে গিয়ে। কিন্তু প্রথম হচ্ছে নির্বাচন। এখন আমি এই নির্বাচনের কিভাবে অগণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিরা কিভাবে গণতন্ত্রের গুণগান, গণতন্ত্রের কথা বলছে, আমি তার একটি উদাহরণ দিই। রাজনীতি করে কেউ শখের বশে করে, কেউ তার অর্থ করি নিজস্ব অবৈধভাবে উপার্জিত অর্থ, অবৈধভাবে মানুষের জমি জমা দখলদারি, অবৈধভাবে সরকারি জায়গা দখল, অনেক কোটি কোটি টাকা ঋণ নিয়ে সেটাকে হালাল করবার জন্য রাজনীতি করে। তারা এটাকে গণতান্ত্রিক পন্থায়, এটা কি বলবো, গণতান্ত্রিক পন্থায় সকল অবৈধকে বৈধ করার প্রয়াস। এখন দল, যে কোনো দল, এখন যদি নির্বাচন হয়, বিএনপি নির্বাচনে আসছে, কিভাবে আসবে, যেটা আমি বললাম, তারা ফর্ম বিক্রি করবে, নির্বাচনী আসন ভিত্তিক নমিনেশন বিক্রি করবে, এমনি দেবে না, বিক্রি করবে।
আর যাকে দেবে তাকেই শুধু নির্বাচন করতে হবে দলীয়ভাবে, আর কেউ কিন্তু পারবে না। কথাটা সিরিয়াসভাবে মাথায় নিতে হবে। নমিনেশন কিনে নিয়ে আসবে কেন্দ্রের থেকে, এনে দলের প্রতীক নিয়ে সেই শুধু নির্বাচন করবে, অন্য কেউ না। অন্য কেউ স্বতন্ত্র থেকে দাঁড়ালে দল তাকে হয় বহিষ্কার করে দেবে বা বিভিন্নভাবে তাকে হয়রানির ভিতরে নিয়ে আসবে। আচ্ছা, এখন ওই দলটা যারা করে তারা ওই দলের ওই ব্যক্তিকেই ভোট দিতে হবে। কিভাবে? তারেক জিয়া বলছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই কথার সাথে কার্যকলাপের কি কোনো মিল হইল? যাকে খুশি তাকেই যদি আমি দিতে হয়, তো কেন্দ্রের থেকে কেন নমিনেশন কিনে নিয়ে এসে শুধু একজনই ওই দলের প্রতীক নিয়ে নির্বাচন করবে? সেটা কি কোনো গণতান্ত্রিক পন্থা হলো? গণতান্ত্রিক পন্থা তো সেইটাই, আমার 2টি থানা নিয়ে একটি আসন। একটা দল একটা ক্রাইটেরিয়া বেঁধে দিতে পারে, তার শিক্ষাগত যোগ্যতা, চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তি ইমেজ, ঋণ খিলাপি বলেন, ফৌজদারি মামলার বাইরে থাকার নিয়ম যতটুকুন বলেন, ক্রাইটেরিয়া বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে তারা ওইখান থেকে স্থানীয় লোকাল থেকে জেলা প্রশাসকের অফিস থেকে নির্বাচনী ফর্ম কিনবে, তাদের বৈধ নমিনেশন পেতে যেসব কাগজপত্র, তার আয়ের উৎস, সম্পদ বিবরণী জমা দিল, সে দলীয় প্রতীক তো এখানে প্রযোজ্য নেই। দলীয় প্রতীক কেন সে নির্বাচন করবে? দল করে সবাই। আমার থানায় আমার আসনে 10 জন যোগ্য ব্যক্তি আছে, 10 জনই নির্বাচন করবে। নির্বাচনী পরিবেশ স্থানীয় প্রশাসন দেখবে, এবং নির্বাচন সঠিকতার জন্য নির্বাচন কমিশন আছে, তারা তদারকি করবে। তখনই এই কথা তারেক জিয়ার এই কথার সাথে মিলে যাবে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ওই 10 জনের ভিতরে এই 2 থানার লোক যাকে ব্যক্তিত্ব হিসাবে, তাদের নিজস্ব সেবক হিসাবে ভোট দিয়ে নির্বাচন করে কেন্দ্রে পাঠাইতে পারবে, সেটাই হবে গণতন্ত্র। কেন্দ্রে মোটা অঙ্কের টাকা দিয়ে, কেন্দ্রে দোস্ত বানিয়ে, কেন্দ্রে ইয়ার বন্ধুদের থেকে বড় কিছু গিফট দিয়ে নিজে একটা নমিনেশন কিনে নিয়ে আসলো এবং জনগণ বাধ্য হবে তাকেই ভোট দিতে, এটা কি কোনো গণতান্ত্রিক পন্থা? এটা কি কোনো গণতন্ত্র? এই যে পর্যন্ত যারা নির্বাচন করে সংসদে গিয়েছেন এবং সংসদে গিয়ে তারা তখন গণতন্ত্রের ধোঁয়া তুলছেন, তারা নিজেরাই তো অগণতান্ত্রিকভাবে সংসদ সদস্য। জনগণের ইচ্ছায় তো তারা এমপি হননি, জনগণকে বাধ্য করা হয়েছে যে দল তাকে দিয়েছে তাকে ভোট দিতে হবে। কেন? এই যে অগণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, সে গণতন্ত্রের ধোঁয়া তোলে, গণতন্ত্রের কথা বলে। এই যে ফাঁকি, জনগণকে নিয়ে এই যে প্রতারণা, দেশকে রাষ্ট্রকে নিয়ে এই যে তামাশার একটি শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মানচিত্রের ভিতরে, বাংলাদেশের ভূমিতে একেবারে বদ্ধমূলভাবে গেঁথে বসেছে। এর থেকে না বেরোতে পারলে কিসের সংস্কার, কিসের গণতন্ত্র, কিসের জনগণের মুক্তি, কিসের সাধারণ মানুষের উন্নয়ন, কিসের রাষ্ট্রের উন্নয়ন? সম্পূর্ণই পুঁজিবাদের হাতে, পুঁজিবাদীর হাতে, নষ্ট কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে রাষ্ট্রের এই দলগুলো ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার থেকে ত্বরান্বিত হয়ে বের হয়ে না আসতে পারলে সাধারণ মানুষ সঠিক গণতন্ত্র কি, গণতন্ত্রের যে নাগরিক সুযোগ সুবিধা, গণতন্ত্রের যে সৌন্দর্য, গণতন্ত্রের ভিতরে যে সুখ, মানসিক শান্তি, মানসিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, সুস্বাস্থ্য বলেন, ভবিষ্যৎ প্রজন্মের যে সঠিক নির্দেশনা বলেন, এবং তাদের শিক্ষায়, স্বাস্থ্যে
সমস্ত কিছুতেই যদি সঠিক প্রদর্শক না নির্বাচিত হয়ে রাষ্ট্রের ক্ষমতায়নের আসনে না আসীন হয়, এই ব্যবসায়ীরা এই রাজনীতির নামে প্রতারণা ও গণতান্ত্রিকদের হাতে গণতন্ত্রের ধোয়া, এই ঠকবাজদের হাতে রাষ্ট্র কোনোদিনই মুক্তির স্বাদ পাবে না। অতএব 5ই আগস্ট যে চিন্তা চেতনা নিয়ে রাষ্ট্র, নাগরিক, জনগণ, অর্থ, সার্বভৌমত্ব, দেশীয় সংস্কৃতি, শিক্ষা সব কিছুরই মুক্তির জন্য যে আন্দোলন, যে রক্ত ঝরানো, এটাকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত করতে হলে পুরানো ধাঁচের এইসব রাজনৈতিক শিষ্টাচার বলেন, রাজনৈতিক যে অবকাঠামো বলেন, রাজনৈতিক যে ধারাবাহিকতা, রাজনীতির যে আবহ, এর থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে বাংলার মানুষের মুক্তি নেই। বাংলার মানুষ কথিত রাজনীতির নামে শুধু কৃতদাসী হয়ে থাকবে। নাগরিক মুক্ত বাতাস, মুক্ত স্বাধীনতার স্বাদ কখনই পাবে না। আসসালামু আলাইকুম।